আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নূর ডেইলি ইউটিউব চ্যানেলে বাংলাদেশের পলিটিক্স সম্পর্কিত আরেকটি এপিসোডে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এপিসোডে আমি কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। যেমন সবার শুরুতে আমি আপনাকে একটি চিঠি পড়ে শোনাবো, যেটি হচ্ছে এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলেন, সেদিন যাত্রাবাড়িতে 10ম শ্রেণীর একটি ছাত্র, যে তার বাবা মাকে কিছু না বলেই আন্দোলনে চলে গিয়েছিল বিবেকের তাড়নায়। সে তার বাবা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে গিয়েছিল এবং আন্দোলনের সময় পুলিশের গুলিতে সে নিহত হয়েছিল। অত্যন্ত আবেগপ্রবণ এই চিঠিটি আমি আপনাকে পড়ে শোনাবো। দ্বিতীয়ত, আমি শিক্ষার্থীদের অভূতপূর্ণ কাজ নিয়ে কথা বলবো। একজন সাধারণ মানুষ হিসেবে, যে কোনো রাজনীতির সাথে জড়িত না, যে শিক্ষার্থী না, আমি আমার পড়াশোনা অলরেডি শেষ করে দিয়েছি, এখন চাকরি করছি। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা, রাস্তা পরিষ্কার করা, এই ধরনের কাজগুলো নিয়ে আমি আমার মতামত শেয়ার করব এবং আপনাকে এই সম্পর্কিত আমার ধারণ করা একটি ভিডিও দেখাবো। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন, তিনি সম্পর্কে আমি ঠিক 2-3 দিন আগে কী ভাবতাম, এখন কি ভাবি, সেটা শেয়ার করব। ওনার সম্পর্কে আমার মতামত, আমার চিন্তা ধারণা, এই বিষয়গুলো আমি শেয়ার করব। তারপরে আমি আমাদের যে সমন্বয়ক ভাইয়েরা আছেন, নাহিদ ইসলাম ভাইয়া প্লাস আদার্স যেই ভাইয়েরা আছে যারা এই আন্দোলনটা শুরু করেছিল, তাদের সম্পর্কিত বা তাদের জন্য আমার কিছু কথা আমি শেয়ার করব অ্যাজ এ জেনারেল পাবলিক। ওকে, এরপর আমি কথা বলবো অনেক ইন্টারেস্টিং একজন লোক নিয়ে, যার নাম হচ্ছে সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাই। এই লোকটাকে আমি কীরকম ভাবতাম, এখন কি ভাবি, এবং উনি পালিয়ে যাওয়ার পরে একটা ভিডিও দিয়েছে টিকটকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে। সেই ভিডিওটা আপনাকে দেখাবো, সেই বিষয়ে কথা বলবো। অবশেষে আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াত আপনার সাথে শেয়ার করব, যেটা হচ্ছে ওই সব মানুষের জন্য যারা প্রচুর অর্থ সংগ্রহ করাই মনে করে জীবনের একমাত্র জিনিস, প্রচুর মানুষের ক্ষতি করে, খুন করে, গুম করে, দুর্নীতি করে, অর্থ উপার্জন করে। এই মানুষগুলোর মৃত্যুর পর কি হবে, জাহান্নামে তাদের কি হবে, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা আয়াতে শেয়ার করেছেন। এই বিষয়টা ফাইনালি, এই আয়াতটা আমি আপনার সাথে অর্থ করে ফাইনালি ভিডিও শেষ করব। তো বুঝতে পারছেন যে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং শুরুতে বলি নেই, আপনি যদি আমার চ্যানেল নূর ডেইলিতে নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলটা অনেক নতুন, আমার ভিউয়ার দরকার আছে, অনেক রিচ করার প্রয়োজন আছে। সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করুন। তো আর কথা না বলে চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট 2024, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতে পছন্দ করি, এবং এটা সত্যিই আমরা দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছি। এই দেশ আবারও স্বাধীন হয়েছে একটি স্বৈরশাসকের হাত থেকে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না। ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে ভয় লাগতো, আমাকে কি পুলিশ এসে নিয়ে যাবে। ভয় লাগার কারণ হচ্ছে যে পুলিশ এগুলো করেছে, স্ট্যাটাসের কারণে, শেয়ার করার কারণে পুলিশ এসে যাকে ইচ্ছা ধরে নিয়ে গেছে। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা কোথাও কোনো কথা বলতে ভয় পেতাম। আমরা যেখানে সেখানে আমাদের মোবাইল চেক করা হতো, আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতে গেলে ভয় পেতাম, ফেসবুকে একটা ভিডিও বা একটা পোস্ট দেখলে ভয় পেতাম, এবং আমরা এগুলো ডিলিট করতাম ভয়। অর্থাৎ আমাদের স্বাধীনতা ছিল না। 5ই আগস্ট আমরা পুনরায় স্বাধীন হলাম। এই দেশ পুনরায় স্বাধীন হলো শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে। কিন্তু সেটা কিন্তু এমনি হয়নি। এই দেশ স্বাধীনের পেছনে অনেক শহীদের গল্প আছে, যেগুলো আমরা কিন্তু জানি না। এবং অনেক মানুষ, হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, যারা কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। কারো হাত কাটা গেছে, কারো হাত পা দুটোই কাটা গেছে। আমি একটা স্টোরিতে শুনলাম যে একজন কৃষক, তার হাত কাটা গেছে, পা কাটা গেছে, সে কিভাবে তার বাকি জীবনটা, জীবিকা কিভাবে নির্বাহন করবে, তার ফ্যামিলিকে সে কিভাবে চালাবে, এরকম হাজারো ঘটনা আছে। তার মধ্যে একটি ছেলের একটি চিঠি আমি আপনাকে পড়ে শোনাবো,
যার নাম হচ্ছে আনাস। সে যাত্রাবাড়ি আদর্শ একাডেমি গ্যান্ডারিয়া স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তো সে আন্দোলনে যাওয়ার সময় তার পিতামাতার উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায়। সে তার পিতামাতার উদ্দেশ্যে লেখে, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে আর পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুকে ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যায়ের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। তো দেখুন, একটা ছেলে যে কিনা মাত্র ক্লাস 10-এ পড়ে, সেও পর্যন্ত উপলব্ধি করেছিল যে এই সংগ্রামে ঘরে বসে থাকাটা উচিত না। সেও বুঝতে পেরেছিল যে এই দেশটা আসলে স্বাধীন না। তার ভাই বোনদের গুলি করেছে, সেও বুঝতে পেরেছিল যে এটা রং। তো সব কথা শেষ কথা হচ্ছে কি জানেন, জয় যত কিছুই বলুক না কেন, জয় বলুক, যতই বলুক না কেন তারা দেশের জন্য উন্নতি করেছে, এই করেছে, সেই করেছে, শেখ হাসিনা যতই করুক না কেন, বলুক না কেন, আমরা সকলেই জানি শেখ হাসিনা কি ছিলেন। শেখ হাসিনা মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। জোরপূর্বক 3 টার্ম তিনি ক্ষমতায় ছিলেন। মানুষের কথা বলার অধিকার তিনি নিয়ে গিয়েছিলেন। মানুষের উপর ভয় দেখিয়ে, জোর করিয়ে, গুলি করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, মোট কথায় তিনি ছিলেন একজন স্বৈরাচার শাসক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত যে তিনি আমাদের একটি স্বৈরাচারের সরকারের অধীনস্থ থেকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়টাকে জানেন, এই যে গতকালকে দেখলাম কিছু মানুষ আবার মানববন্ধন করছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। এটা কিভাবে সম্ভব? তারা কি ভাবে? তারা কি আসলে কোনো রাজনৈতিক কোনো স্বার্থের জন্য এটা চায়, নাকি তারা আসলেই বোঝে না যে শেখ হাসিনা কি ছিল, নাকি অন্য কোনো ব্যাপার আছে? এটা আসলে আমার মাথায় ঢোকে না। আমি এই জিনিসটাকে তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনার বাংলাদেশে কোনো স্থান নাই। শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে, একমাত্র জেল হাজতে ঢোকার জন্য করবে। এছাড়া বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এখন আর কোনো স্থান নাই। কারণ তারা কি করেছে গত 14-15 বছরে, সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি, সেটা আওয়ামী লীগের লোকজনও জানে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। বিএনপি ক্ষমতায় আসবে না কি হবে আমি জানি না। আমি একজন নিরপেক্ষ লোক। আমি যে বিএনপির জন্য পাগল তাও না, আমি যে আওয়ামী লীগের জন্য পাগল তাও না। আমি একজন নিরপেক্ষ সাধারণ জনগণ। আমি কখনই সাপোর্ট করবো না যে সেখানে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবো। দ্যাটস ইম্পসিবল। সে আর এই দেশে আসতে পারবে না, সে ভয়ও আসবে না। শুধু সে কেন, তার সন্তান, জয়, ভাই বোন, কেউ আর এই দেশে আসার মতো সাহস করবে না, যদি না আমি আপনি সেই পরিস্থিতিটা তৈরি করে দেই। তো আপনাদের কাছে দরখাস্ত থাকবে যে ইনশাল্লাহ আমরা সেই পরিস্থিতি করে দেব না। আমি আপনাদের সাথে শিক্ষার্থীদের একটি চমৎকার উদ্যোগ শেয়ার করতে চাই, একটা ভিডিও শেয়ার করতে চাই, যেটা আমি ঢাকার রাস্তায় চলাফেরা করি। আমার জবের প্রয়োজনে আমি বিভিন্ন জায়গায় যাই আমার মোটরসাইকেলে করে। তো ঢাকার রাস্তায় শিক্ষার্থীদের রাস্তা পরিষ্কার করা, জেব্রা ক্রসিংয়ে রং করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষকে ট্রাফিক নির্দেশনা দেওয়া, এই জিনিসটা আমাকে অনেক বেশি আনন্দিত করেছে। আসলে আমি এটার যে এত শান্তি, এটা আমি আসলে আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। যে বাংলাদেশের শিক্ষার্থীরা শুধুমাত্র দেশপ্রেমের জন্য রোদে পুড়ে, খেয়ে না খেয়ে, রাস্তায় রাস্তায় ঢাকার প্রত্যেকটা জায়গায় তারা ট্রাফিক কন্ট্রোল করছে। কতটা ভালোবাসা এবং দেশপ্রেম থাকলে এটা সম্ভব। দিনের পর দিন তারা প্রত্যেকটা জায়গায় রোদে পুড়ে, কেউ ছাতার নিচে, কেউ ছাতা ছাড়াই, আমার শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তারা একসাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। বিশ্বাস করবেন, এত সুন্দর ট্রাফিক ব্যবস্থা আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই দোয়া করি যে আল্লাহ, এই অবস্থাটা আপনি আজীবন রাখেন। এখন আর কেউ বাম পাশে লেন ব্লক করে দিয়ে দাঁড়াতে পারে না। এখন আর কেউ
ইচ্ছা করলে যে কোনো জায়গায় ইউটার্ন নিতে পারে না। এখন আর লোকাল বাস যে কোনো জায়গায় চাইলেই রাস্তা বন্ধ করে দিয়ে যাত্রী নিতে পারে না, শিক্ষার্থীরা সেটা হতে দেয় না। এখন যে কেউ চাইলেই রাস্তার এই পাশ থেকে ও পাশে যেতে পারে না, জেব্রা ক্রসিং হয়ে তাকে যেতে হয়। শিক্ষার্থীরা ভাইরা বলে যে আজকে মহাখালীতে আমি যখন আমতলীর ওইদিকে জেব্রা ক্রসিং করতে যাচ্ছিলাম, দেখলাম এক ভাই মানুষদেরকে বলে যে ভাই অভ্যাসটা একটু পরিবর্তন করুন, কারণ আমরা রং করতে করতে নিয়ম ভাঙতে ভাঙতে এটাই আমাদের ভেতরকার একটা গঠন হয়ে গেছে, আমরা এই ধরনের মানুষ হয়ে গেছি। তাই ভাইটা বলতেছে যে ভাই অভ্যাসটা একটু পরিবর্তন করুন। আসলেই পাশে জেব্রা ক্রসিং, অথচ আমরা রাস্তার মধ্যে দিয়ে যে কোনোভাবে হেঁটে যাই। আমাদের জাতি হিসেবে পরিবর্তন হতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষের পরিবর্তন হতে হবে অ্যাজ এ পার্সন, ব্যক্তিগতভাবে। ট্রাফিকের যে অবস্থা দেখলাম অভাবনীয় সুন্দর। আমি এই ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, এদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা এবং সম্মান। চলুন কথা না বাড়িয়ে আমার ভিডিওটা দেখি। তো আপনি দেখতেই তো পেলেন যে আমাদের ভাই বোনেরা কত সুন্দর করে আমাদের দেশটাকে সংস্কার করছে, কত সুন্দর করে আমাদের দেশের নিয়ম শৃঙ্খলাগুলো বজায় রাখছে। কিসের জন্য? ওরা কি কোনো বেতন পায়, কোনো ভাতা পায়? শুধুমাত্র দেশপ্রেমের জন্য। আমি বলবো যে বাংলাদেশের যে ট্রাফিক পুলিশরা আছে, যারা তাদের আমি মনে করি মোটামুটি ধান্দাই থাকে কিভাবে চাঁদাবাজি নিয়ে যাওয়া, চাঁদাবাজি করা, কিভাবে ফুল ট্রাফিক বক্সের ভিতরে নিয়ে 200, 500, 600, 1000 টাকা, ইটস সাম কাইন্ড অফ চাঁদাবাজি, রাইট? তাদের মনে হয় ধান্দাই থাকে যে এই ধরনের কাজগুলো কখন করবে। কিন্তু দেখেন, অবশ্যই সব সমান না, বাট মোস্ট অফ দ্য টাইম তারা এটা করে। কিন্তু আমাদের এই ভাই বোনেরা শুধুমাত্র দেশপ্রেমে উদ্ভূত হয়ে এই কাজগুলো করছে। এদের দেশপ্রেম ট্রাফিক পুলিশের দেশপ্রেমের থেকে আমি বলবো 1000 লক্ষ গুণ বেশি। আমাদের ট্রাফিক পুলিশ ভাইদের জন্য এরকম দেশপ্রেম থাকতো, তাহলে রাস্তায় এত ঝামেলা হতো না, এত অ্যাক্সিডেন্ট হতো না। যেখানে সেখানে রাস্তা বন্ধ করে দিয়ে, পুরো রাস্তা লিটারালি বন্ধ করে দিয়ে বাস যাত্রী উঠাতে পারতো না। আজকে সেটা হচ্ছে না কেন? পুলিশের ক্ষমতা কি শিক্ষার্থীদের কম? মোটেই না। কিন্তু শিক্ষার্থীরা ভয় পায় না, শিক্ষার্থীরা নিজেদের বিক্রি করেনি, তারা দেশকে ভালোবাসে। শুধুমাত্র দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। তাদের জন্য আমার অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমরা এগিয়ে যাও, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারো এই দেশকে সংস্কার করতে। আমরা যারা সাধারণ মানুষ আছি এই নতুন দেশে, আমরা আর কোনো অন্যায় অত্যাচার মানব না। যেখানেই কেউ সন্ত্রাস করতে দেখব, যেখানেই কাউকে আপনার সুদ নিতে দেখব, ঘুষ নিতে দেখব, যেখানে আমরা দুর্নীতি দেখব, সেখানে আমরা আওয়াজ তুলব। একা না, সবাই মিলে, প্রয়োজনে একা। আমরা এই নতুন দেশে আর কোনো দুর্নীতি, ঘুষ, সুদ, সন্ত্রাস আমরা মানব না। দেশ কারো একার না, এবং কোনো একজন ব্যক্তি নিয়ে দেশ হয় না, দেশ হয় কোটি কোটি মানুষ নিয়ে। তাই আমাদের প্রত্যেককেই পরিবর্তন হতে হবে। আমরা সবাই মিলে যদি চাই, তাহলে আমাদের এই দেশটাকে আমরা অনেক বেশি সুন্দর এবং নিরাপদ করতে পারি। চলুন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে কথা বলা যাক। ওনাকে আমি বিশেষ একটা চিনতাম না, আসলে কখনো চেনার প্রয়োজনই হয়নি। উনি ওনার জীবন নিয়ে, আমি আমার জীবন নিয়ে। কিন্তু এখন যেহেতু উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই আমার মনে হলো যে একটু ওনার সম্পর্কে জানা উচিত। আমি সত্যি বলতে কি ওনাকে মনে মনে বেশি একটা পছন্দ করতাম না, কারণ অনেক আগে কেউ একজন আমাকে বলেছিল হয়তোবা যে উনি ওনার গ্রামীণ ব্যাংক ব্যবসার মাধ্যমে গ্রামের দরিদ্র মহিলাদেরকে অনেক প্রোডাক্ট বিক্রি করে, এই সেই, জাস্ট এটুকুই। এতে আমার মনে ওনার সম্পর্কে একটা নেগেটিভ বীজ তখন রোপণ করা হয়েছিল। কিন্তু আমি ওনাকে চিন্তাও না, জানতাম না। এখন যেহেতু উনি প্রধান উপদেষ্টা হলেন, আমার মনে হলো ওনার সম্পর্কে একটু জানা উচিত। তো আমি ওনার একটা ভিডিও দেখলাম ইউটিউবে, যেটা হচ্ছে যে উনি টেড টকে ওনার গ্রামীণ ব্যাংক সম্পর্কে শেয়ার করেছিল। ওটা দেখে আমি ওনার অ্যাকচুয়ালি ওনাকে অনেক ভালো লেগেছে, কারণ দ্য ওয়ে হি স্পোক ইংলিশ, ওনার ইংলিশ এত সুন্দর যে আমি মনে করি যে আমাদের শেখ হাসিনা, খালেদা জিয়ার ধারে কাছেও আসতে পারবে না। উনি যে ধরনের মেধাবী একজন লোক,
এখন আমি ওনাকে অনেক পছন্দ করি। আমি মনে করি বর্তমান বাংলাদেশে প্রেক্ষিতে উনি সবচেয়ে যোগ্য প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন। এটা আমি মনে করি, এটা আমার দৃঢ় বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে। কারণ হচ্ছে যে ওনার যেরকম নলেজ আছে, উনি একজন পিএইচডি হোল্ডার, উনি একজন অধ্যাপক, উনি একজন অর্থনীতিবিদ, উনি পুরো গ্রামের অর্থনীতিকেই পরিবর্তন করে দিয়েছেন, উনি হচ্ছে যে নোবেল বিজয়ী। এই সব কিছু হিসেব করে আমি মনে করি উনি যোগ্য লোক। শুধুমাত্র একটা জিনিসই আমার একটু খারাপ লাগে, সেটা হচ্ছে ওনার এজ, বিকজ হি ইজ অলরেডি 80+। একজন 80 বছরের উপরে একজন মানুষ যিনি, বাট ইটস ওকে, এজ ডাজেন্ট ম্যাটার। কারণ যে করতে পারে সে এক মাসে অনেক কিছু করতে পারে, করে দেখাতে পারে, যেটা মানুষ 10 বছরেও পারে না। তো বাংলাদেশের ভাগ্যে কি আছে জানি না, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি সব কিছু মিলে উনি পারফেক্ট একজন লোক বাংলাদেশকে পরিচালনা করার জন্য। উনি বাংলাদেশে এসে যে কথা বলেছেন মিডিয়ার সামনে, খুবই ভালো লেগেছে, খুবই দারুণ। আমি মনে করি যে উনি সবচেয়ে পারফেক্ট লোক এবং আমি ওনার সাথে আছি। আমি কোটা আন্দোলনের সমন্বয়কারীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি জানি না আমার ভিডিওটা ওনারা দেখবেন কি না, কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম রিচ হয় আমার ইউটিউবে। বাট যদি কেউ ওনাদের পরিচিত হন এবং এই ভিডিওটা দেখেন, প্লিজ ওনাদের কাছে আমার এই ভিডিওটা নিয়ে যান, অন্তত এই অংশটুকু দেখায়েন। আমি কোটা আন্দোলনের সমন্বয়ক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে নাহিদুল ইসলাম ভাইকে এবং বাকি যারা আছেন, আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, যে আপনারা এই আন্দোলনটা শুরু করার কারণে আজকে আমাদের দেশটা আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হতে পারলো। মূলত আপনারা শুরু করেছেন কোটা আন্দোলন নিয়ে, পরবর্তীতে সেটা আস্তে আস্তে গড়িয়ে এই পর্যায়ে চলে আসছে। কিন্তু আপনারা যদি শুরু না করতেন, সেই সাহসিকতা না দেখাতেন, তাহলে হয়তো বা আজকে আমরা এই স্বাধীনতাটা পেতাম না। আপনাদের স্যাক্রিফাইস আমরা স্বীকার করছি। আপনাদের মনোবল, আপনাদের দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। আমি সবসময় চেয়েছিলাম যে এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে এবং নতুন সরকার গঠন হলে শিক্ষার্থীরা যাতে আস্তে আস্তে হারিয়ে না যায়, তারা যেন দেশের সরকারের সাথেই থাকে, তারা যেন শক্ত পদক্ষেপ নিয়ে এই দেশটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, এটা আমি সবসময় চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে। আমাদের উপদেষ্টাদের মধ্যে 2 জন সমন্বয়ক আছেন, আমি মনে করি তারা এটার যোগ্য। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি আনন্দের এবং চমৎকার লাগে যে শিক্ষক ছাত্র একসাথে বসে তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকেরা, এই যে ভাইয়েরা যারা ছাত্র, তারা উপদেষ্টা, শিক্ষক উপদেষ্টা, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে আমরা একটা দেশ গড়তে চলেছি। এই জিনিসটা আমার খুবই আনন্দের লেগেছে। আমি চেয়েছিলাম যে সমন্বয়কদের মধ্যে কেউ উপদেষ্টা থাকুক, 2 জন আছে, আলহামদুলিল্লাহ। আপনারা থাকুন, এই সরকারের সাথে থাকুন, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমার চাওয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি চাই, আপনারা জানেন যে আমাদের দেশে সমস্যা কোনো শেষ নাই। আমাদের অর্থনীতির করুণ অবস্থা, ইনফ্লেশন টোটালি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষের ক্ষমতার বাইরে এখন জীবনযাপন করা। 1 কেজি চাল কিনতে 60 টাকা চলে যায়, 1 কেজি পটল কিনতে 80 টাকা চলে যায়, 1 কেজি আলু কিনতে 60 টাকা চলে যায়। মানুষ যারা 10,000 15,000 টাকা বেতন পায়, অনেকের চাকরিই নাই, তারা কিভাবে বেঁচে থাকবে? এটা তো একটা সমস্যা। সরকারি দফতরগুলোতে যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটা জায়গায় ঘুষ আর দুর্নীতি। আপনি 500 টাকার কাজটা 5,000 টাকা দিয়ে দালাল দিয়ে করতে হয়, কারণ সরকারি লোকেরা আপনার কাজ করবে না। যে কাজটা করতে 1 দিন লাগবে, সেই কাজটাকে 1 মাস বানাবে, 1 বছর বানাবে, ঘুষ খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য। যেমন বিআরটিএ, যেমন ভূমি অফিস, এরকম সবকটা সরকারি অফিসের এই নির্যাতনগুলো আপনারা বন্ধ করুন। আমাদের দেশে সমস্যার অভাব নেই, আমাদের দেশে আরও অনেক সমস্যা আছে। আমাদের বেকারত্ব অনেক বেশি, চাকরি নেই, চাকরির সুযোগ করে দিন। প্রিয় ভাইয়ারা, আপনাদের সাহস, আপনাদের মনোবল আমাদের মুগ্ধ করেছে। আপনারা এই জাতির আশাকে ভঙ্গ করে দিয়েন না। আপনার এই জাতির ভালোবাসাটাকে থেকে ঘৃণার পাত্র হয়ে যায় না। ক্ষমতা মানুষকে পরিবর্তন করে দেয়, আপনাদের যেন ক্ষমতা পরিবর্তন না করে দেয়। আমাদের দেশের প্রত্যেকটা সরকারি অফিসে এত বেশি দুর্নীতি বলে বোঝাতে পারবো না। ভূমি অফিস বলেন, বিআরটিএ বলেন, আপনারা এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এবং শুধুমাত্র শেখ হাসিনার পদত্যাগই সবশেষ কথা নয়। শেখ হাসিনার ক্ষমতার আমলে যেসব মানুষ
বাংলার শোষণ করেছে, নির্যাতন করেছে, যেমন ডিজিএফ এর প্রধান, যেমন র্যাবের প্রধান, আমি জানি না, আপনারা অনুসন্ধান করুন এখনো কোন পদে এই ধরনের নির্যাতনকারীরা আছে, সেটা আপনারা অনুসন্ধান করুন এবং তাদের পদ থেকে বাতিল করে নতুন লোক সেখানে নিয়োগ করুন। আপনাদের দিকে এই দেশটা তাকিয়ে আছে, আপনাদের ভালোবাসা প্রত্যেকটা মানুষ অনুভব করে এবং আমরা জানি যে আপনারা মানুষের ভালোবাসা এবং দেশপ্রেমকে অনুভব করেন, এই জন্য আপনারা রক্ত দিয়ে আজও এই সংগ্রামের সাথে আছেন এবং আপনারা দেশপ্রেমিক, তাতে আমার কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, ক্ষমতা মানুষকে পরিবর্তন করে দেয়, ক্ষমতা পেলেই মানুষ শয়তানের ধোঁকে পড়ে যায়, আখিরাত ভুলে গিয়ে দুনিয়া ধন সম্পত্তির পিছিয়ে চলে যায়, তারা অনেক অকারেন্স করে, অনেক রং করে, ইনজাস্টিস করে। প্লিজ আপনারা সেটা করবেন না, আপনাদের দিকে আমরা পুরো বাংলাদেশ তাকিয়ে আছি। চলুন আমাদের সুমন ভাইকে নিয়ে একটু কথা বলি, মানে ব্যারিস্টার সুমন ভাই। এই লোকটা সম্পর্কে আমি আমার ধারণাটা আপনার সাথে শেয়ার করি। বেসিক্যালি তার সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেটা পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবতাম যে উনি সত্যি একজন খাঁটি রাজনীতিবিদ, দেশের মানুষের পক্ষে, দেশের পক্ষে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার এটা লোক দেখানো, উনি একটা ধোঁকাবাজ। মূলত উনি ওনার ফেসবুকের একজন সেলিব্রিটি, এই সেলিব্রিটি হওয়ার কারণে, মানুষের কিছু সহায়তার কারণে এবং মানুষের মনের ভিতরে স্থান করার কারণে তিনি এমপি হতে পেরেছেন, না হলে উনি এমপি কিভাবে হয়? বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এত জঘন্য নিচের পর্যায়ে চলে গেছে যে আজকে ক্রিকেটার, চিত্রশিল্পী, গায়িকা, মমতাজ তারা এমপি হওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ তারা তো দেখেই যে রাজনীতিতে একটু এমপি হতে পারলেই টাকা, হাজার কোটি টাকা, এই লোভে তারা আসে, দেশের জন্য কেউ আসে না। এই সুমনকে আমি ভালো ভেবেছিলাম, যখন দেখতাম যে সত্যি কথাগুলো বলে সংসদে দাঁড়িয়ে, দেশের অনাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে সে বলে, কিন্তু শেষ মুহূর্তে সুমন ভাই কেমন যেন একটা চেঞ্জ হয়ে গেল। যখনই কোটা আন্দোলনটা শুরু হলো, কি হলো সুমন ভাইয়ের কোনো পাত্তা নাই, সুমন ভাই কোনো পোস্ট দেয় না, কোনো সাংবাদিক সম্মেলন করেন, জাস্ট একটা সাংবাদিক সম্মেলন করেছে। হায় হায়, সুমন ভাইয়ের এত চেঞ্জ কেন? এরপরে বুঝলাম যে না, আসলে সুমন ভাই অন্য সবার মতো হয়ে গিয়েছে, সুমন ভাই এখন টাকা চিনেছে, এখন সুমন ভাই এমপি হয়েছে, সুমন ভাই এখন আর ক্ষমতা ছাড়তে চায় না, যে কোনো মূল্যে দেশ গোল্লা যাক, অর্থনীতি ধ্বংস হয়ে যাক, মানুষ মারা যাক, কোনো সমস্যা নেই, কিন্তু সুমন ভাই ক্ষমতা ছাড়তে চায় না। এই সুমন ভাই সেই সুমন ভাই হয়ে গেছে, আমাদের ব্যারিস্টার সুমন ভাই। তো আপনাকে সুমন ভাই একটা ভিডিও দেখাই, যেটা তিনি বিদেশ থেকে এই একদিন আগেই টিকটকে ছেড়েছে, খুবই তাজা, ভিডিওটা দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে, ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন, এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়, বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে, হিলারি ক্লিন্টন ওনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন, কিন্তু আমি পৃথিবীতে কোনো এইরকম সভ্য ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসেন, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। 71 সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে, এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। সে তার ভিডিওতে কি বলল যে একজন সুদখোর কিভাবে একটি দেশের প্রধানমন্ত্রী হয়।
আসলে তিনি ডক্টর ইউনূসকে কখনো জানেনই নেই, চিনেনই নেই, এবং উনি যে মাইক্রো ঋণ যে প্রকল্পটা, এটা কি আসলে সেটা তিনি বোঝেনই না। হ্যাঁ, আমি অনেক বেশি জানি না, কিন্তু ওনার টেড টকটা দেখার পরে আমি কিছুটা হয়তো এখন জানি। এখন উনি যে সব কিছু সত্য বলেছেন তাও না, তবু আমি মনে করবো যে উনি সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি। তো সুমন ভাইয়ের এত জলে কেন, এত চুলকায় কেন সুমন ভাইয়ের? ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হোক বা যাই হোক, ওনার এত চুলকায় কেন? ওনার চুলকায় এই জন্য যে উনি এখন আর ক্ষমতায় নাই। যে স্বপ্ন দেখেছিলেন যে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামাবেন, সেটা হইল না। আমার সবচেয়ে বেশি আফসোস লাগে কাদের জন্য জানেন? যারা এই টার্মে এমপি হয়েছে, নতুন, আগে কখনো এমপি মন্ত্রী ছিল না, কিন্তু সর্বপ্রথম ফ্রেশার এই টার্মে এসে গিয়ে তারা এমপি হয়েছে বা মন্ত্রী হয়েছে। এটা আমাদের কাছে, তাদের জন্য আমার অনেক কষ্ট হয়, কারণ তারা অনেক টাকা খরচ করে এমপি হয়েছে, কিন্তু তারা তার ফলটা ভোগ করতে পারলো না। তাদের মনে যে কি কষ্ট, এই যে আমাদের নায়ক ফেরদৌস ভাই, আমাদের সাকিব আল হাসান, যিনি এই দেশের মানুষগুলোকে মরতে চত বিদেশ গিয়ে বউ নিয়ে লং ড্রাইভে যায়, সেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমাদের এই সাকিব আল হাসান, আমাদের এই ফেরদৌস ভাই, তাদের মনে অনেক কষ্ট। আমার এসব এমপি মন্ত্রীদের জন্য অনেক হাসিও পায়, আবার কষ্টও লাগে। কেন জানেন? তারা এত আশা করে এমপি হলো, এত টাকা খরচ করে এমপি হলো কিসের জন্য? হাজার হাজার কোটি টাকা কামানোর জন্য, বিভিন্ন দেশে বাড়ি করার জন্য, জায়গা করার জন্য। কারণ এমপি হইলেই তো টাকা, কোটি কোটি টাকা, কিন্তু তাদের স্বপ্নটা পূরণ হলো না। এনিওয়েজ, আমি আমার আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ফাইনালি আমি আপনার সাথে আল কোরআনের একটা আয়াত শেয়ার করব, যেটা হচ্ছে সূরা তাওবার 35 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতের অর্থ হচ্ছে, the day when their treasure will be heated up in the fire of hell, যেদিন তাদের ট্রেজারগুলা, মানে হচ্ছে যে ধন সম্পদগুলা অনেক বেশি তাপ দেওয়া হবে, মানে অবভিয়াসলি সেটা গলে যাবে, and their foreheads, sides and backs branded with it, অর্থাৎ এই গলিত ধন সম্পদগুলো দিয়ে তাদের কপাল, তাদের ফোরহেড, তাদের কপাল, তাদের পিঠ এবং তাদের সাইডগুলো, এগুলো দিয়ে ব্র্যান্ড করে দেওয়া, মানে এগুলো দিয়ে লাগিয়ে দেওয়া হবে ওই দিনে। দিস ইজ দ্য ট্রেজার ইউ কালেক্টেড, স্টোরড ফর ইউর সেলভস, নাও টেস্ট হোয়াট ইউ কালেক্টেড। অর্থাৎ হচ্ছে যে তাদেরকে বলা হবে যে এই সেই ধন সম্পত্তি যা তোমরা সংগ্রহ করতা, অতএব যা তোমরা সংগ্রহ করতা সেটার স্বাদ এখন তোমরা উপভোগ করো। এর দ্বারা আল্লাহ তাআলা কি বোঝালেন? এর দ্বারা আল্লাহ তাআলা বোঝালেন যে আমাদের দুনিয়াটা তো সব শেষ কথা না, এই দুনিয়াটা তো জাস্ট কয়েকদিনের জন্য। আখিরাতের জীবনই হচ্ছে অনন্তকালের জীবন, অনন্ত সুখ শান্তির জান্নাত অথবা অনন্ত আযাবের জাহান্নাম। সেটা মুসলমান হিসেবে আমরা সবাই জানি এবং মানি। তারপরেও আমরা শয়তানের ধোকায় পড়ে আখিরাতের জীবন ভুলে গিয়ে এই দুনিয়ায় ধন সম্পদ অর্জন করার জন্য মারামারি, হানাহানি, এমন কোনো কিছু বাদ দেই না। অন্যের সম্পদ লুট করা, অন্যের জমি মেরে দেওয়া, অন্যের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করা, মানুষের টাকা পাচার করা, মানুষের টাকা মেরে দেওয়া, মিথ্যা বলা, স্বৈরাচারী করা, হ্যাঁ, মানুষের উপর গুলি চালানো, ক্ষমতা খাটানো, এত কিছু কিসের জন্য? এই ধন সম্পদের জন্য। তো যখন তারা মারা যাবে, তখন এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা গলে, তাদের কপালে, তাদের পাশে, তাদের পিঠে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে লাগাই দিবেন জাহান্নামের মধ্যে, এবং বলবেন যে এই সেই ধন সম্পদ যেগুলো তোমরা অর্জন করতা, যেগুলো তোমরা সংগ্রহ করতা, আজকে তোমরা যা সংগ্রহ করতে সেটারই স্বাদ তোমরা পাও। আল্লাহ তাআলার পক্ষ হতে নাজিল হওয়া চমৎকার আয়াতের সাথে আমি আজকের এপিসোডটি শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে শেয়ার করুন। ডক্টর ইউনূস সাহেবের সম্পর্কে আপনার কি মতামত সেটা আমার সাথে কমেন্টসে শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং প্লিজ আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আগামী এপিসোড পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।